আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে এলাম আপনাদের সামনে নতুন আরও দুটি রেসিপি নিয়ে। আজকে আমরা লাউয়ের খোসার একটা স্পেশাল ভর্তা রেসিপি দেখাবো। আমি নিশ্চিত এর আগে এই ভর্তা রেসিপিটা কেউ দেখায়নি কখনো। এই লাউয়ের খোসার ভর্তাটা এতটাই মজা হবে, শুধুমাত্র এই খোসা দিয়ে আপনি সম্পূর্ণ ভাতটা খেয়ে নিতে পারবেন। চাইলে চিতই পিঠাটা দিয়েও আপনি এটা সার্ভ করতে পারবেন। আর দেখাবো সঙ্গে নতুন আলু, মটরশুঁটি এবং শিম দিয়ে দেশি কইয়ের একটা দুর্দান্ত রেসিপি। আপনার মনে হবে মাটির চুলায় রান্না করলে ঠিক যেই রকম একটা টেস্ট পান, ঠিক সেই রকমই একটা টেস্ট। অসম্ভব মজা হবে এই রেসিপিটা। জাস্ট একবার ট্রাই করে দেখবেন এবং আমি বিশ্বাস করি অবশ্যই আপনি আমার চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি আজকে কই মাছ রান্না করব আলু মটর শিম দিয়ে। আচ্ছা, হ্যাঁ, কিভাবে রান্না করব আমি দেখাচ্ছি। রান্নার প্রসেসটা 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ তেল কই মাছ ভাজা আছে তো তেল বেশি লাগবে না। আমার গলাটা একটু বসা, ঠান্ডা আছে, কেউ কিছু মনে করবেন না। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজটা দিয়ে দিয়েছে। একটু নরম করে দিলাম। পেঁয়াজটা সফট করে ভোনা শেষে আমরা একে একে মশলা যোগ করছি। প্রথমে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা দিচ্ছি আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ দিয়ে প্রথমে তেলের উপরে মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। শুরুতেই পানি দিয়ে দেবেন না, তাহলে এই যে মশলার যে তেলের উপরে ভুনার যে স্বাদ সেটা আপনি পাবেন না, পাঞ্চে হয়ে যাবে। তাই প্রথমে এরকম তেলের উপর ভুনে নিতে হবে। এখন খানিকটা পানি যোগ করব যেন আমার মশলাগুলো পুড়ে না যায়। এখন দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। হলুদটা একটু বুঝে ব্যবহার করতে হবে, বেশি দিলে যেমন তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে, তেমনি হলুদ হলুদ গন্ধও লাগবে, আবার কম দিলেও কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। ধনে গুঁড়া দেবো 1 চা চামচ পরিমাণ ও স্বাদ মতো লবণ। এখন সামান্য পানি যোগ করব মশলা কষানোর জন্য। মশলাটা যখন ভুনা শেষে এই রকম ঠিক তেলের উপরে চলে আসবে, তখন এতে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমাদের মাছটা যেহেতু আগে থেকেই এইরকম তেলে ভাজাই আছে, তাই মাছ হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর তেলে ভাজা মাছের কারণে কিন্তু তরকারির স্বাদটা অনেক বাড়বে। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এগুলো কিন্তু দেশি কই। আপনারা এর পরিবর্তে যে কোনো জাতের কই মাছ নিতে পারেন। প্রতি বছর শীতে এই মটরশুঁটিটা খাওয়ার জন্যই আমরা দেশি কইটাকে বেছে নিই। মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে হালকা তেলে ভেজে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম 3 দিন আগে। তো সেখান থেকেই আজকে আমাদের পরিবারের সদস্য 5 জন, সেই অনুযায়ী আমরা 6টা কই নিয়েছি আজকের তরকারিটা করার জন্য। তো সবজিগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে, যাতে সবগুলো মশলা সবজির ভেতরে ঢোকে। মশলা কষানোর উপরেই কিন্তু আপনার স্বাদের অনেকখানি ডিপেন্ড করে, এটা আমরা সবাই জানি। এখন কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। আমরা যেইটুকু মশলা কষানোর জন্য পানি ব্যবহার করছি ওই পানিটুকুতেই আমরা সবজিটাকে খুব ভালো করে কষাবো। ঢাকনা দিয়ে দিলাম যেন ভালো করে সিদ্ধ হয়ে যেতে পারে। দেখুন সবজিটা থেকে একটু পানি ছাড়তে শুরু করেছে। সবজিটা ভালো করে কষতে থাক, এই ফাঁকে আমরা টমেটোগুলোকে কেটে নিচ্ছি। আজকের মাছে আমরা এই রকম দেশি 2টো টমেটো ব্যবহার করব। একটু পাতলা স্লাইস করে কেটে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই টমেটোগুলো ব্যবহারের একটা কারণ আছে, এই দেশি টমেটোগুলোর খোসাটা একদম পাতলা হয়, টমেটোর ভেতরের অংশটা পুরোটা গলে যাবে আর দেখা যাবে পাতলা খোসাটা শুধু রয়ে যাবে। কষানো শেষে যখন 80% আপনার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন গরম পানি দিয়ে দিচ্ছি আমরা ঝোলের জন্য। সবজি যতটুকু, ঝোলটা এমনভাবে দেবেন যেন অন্তত ডুবে থাকে। এখন শুরুতে এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছ দেবার পালা। খুব আলতো করে মাছটাকে উপর থেকে ছেড়ে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায়। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুন্তি দিয়ে খুব সাবধানে উপর নিচ করে দিতে হবে। নতুন রাঁধুনিরা এক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, কোনো অবস্থাতেই মাছ যেন ভেঙে না যায়। গতকালকে এই রেসিপিটা খেয়েছিলাম, এত ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে এই শীতের সবচাইতে বেস্ট আইটেম ছিল এটা।
মটরশুঁটি রান্না খাওয়ার জন্য প্রতি বছরই আমরা অপেক্ষা করি। এখন খানিকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে তারপর ব্যবহার করছি। অবশ্যই খানিকটা কাঁচামরিচ ব্যবহার করবেন, এতে কিন্তু টেস্টটা অনেকটাই বাড়বে। আমার যারা সাবস্ক্রাইবার আছেন অথবা কেউ যদি নতুন আজকে আমার চ্যানেলটা দেখে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এইভাবে একবার দেশি কইটা দিয়ে এইরকম রান্নাটা করে দেখবেন। যারা বলেন যে এখন আর খাবারে আগের মতো স্বাদ পাওয়া যায় না বা মাটির চুলা ছাড়া খাবারে স্বাদ পাওয়া যায় না, অনেকে তো অনেক ধরনের কমপ্লেন করে থাকেন, তাই না? কিন্তু আমি বলবো একবার এভাবে ট্রাই করে দেখুন, মুখের স্বাদ ফিরে আসতে বাধ্য। তো উপর থেকে এখন দেখুন একদম ঝোলটা মাখো মাখো হয়ে এসছে। আমাদের মাছ যতটুকু, ঝোলটা ঠিক ততটুকুই। এই পর্যায়ে আমরা উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বাড়বে। হয়ে গেছে আমাদের মাছ রান্নাটা। এখন আমরা একটা বাগার ব্যবহার করব। তার জন্য আমরা এখানে খানিকটা রেগুলার তেল দিয়ে রসুনটাকে থেতো করে দিয়ে নিয়েছি কুচি করে। এখন এটাকে একটু ব্রাউন করে ভেজে উপর থেকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এরকম একটু বাগার ব্যবহার করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। এবং বাগারটা ব্যবহার করার পর 2 মিনিট কভার করে তারপর পরিবেশন করবেন। তো বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। চাইলে আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারেন, যেন তারাও এই মজার মজার রান্নাগুলোর স্বাদ নিতে পারে। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি আমার মায়ের ইউনিক রেসিপিগুলোর পাশাপাশি সব ধরনের রান্না আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো ভিউয়ার্স, আজকে দুপুরে লাউয়ের খোসার ভর্তাটার সেই ইউনিক রেসিপিটা কিভাবে করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি এখন। আজকের লাউয়ের খোসার ভর্তাটি করার জন্য আমরা লাউকে মোটা করে ছিলে ধুয়ে খোসাগুলোকে এই যে এইরকম একদম ছুরি কুচি করে নিয়েছি। অবশ্যই এইরকম ছুরি কুচি করে নিতে হবে। এখানে একটা লাউয়ের সম্পূর্ণ খোসা আছে। আর নিয়েছি এখানে একটু ভারী করে পেঁয়াজ কুচি। এখানে 3টা পেঁয়াজ কুচি আছে। আর নিয়েছি এইরকম কাঁচামরিচ। আর লাগবে এখানে 3 কোয়া রসুন। চলে এলাম খোসাটা ভাজতে। প্রথমে কিন্তু একটু ভেজে নিতে হবে, তার জন্য আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে মরিচগুলো দিয়ে নিয়েছি। মরিচটা ভাজার ক্ষেত্রে একটু সাবধান, ছিটকে আপনার গায়ে চলে আসতে পারে, তাই একটু ঢাকা দিয়ে কভার করে রাখবেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন দিয়ে দেব আমাদের সেই আগে থেকে পানি ছড়িয়ে রাখা ঝুরি কুচি লাউয়ের খোসাগুলো 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমরা এতে সবটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই ভর্তাটায় খানিকটা পেঁয়াজ বেশি করে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। চুলার ফ্লেমটা কিন্তু একদম শুরুর দিকে 2-3 মিনিট হাই হিটে রেখে তারপর লো মিডিয়াম হিটে রেখে দিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুরুতেই লবণ দিলে যেটা হতো, পানি ছেড়ে দিত সবজির খোসাগুলো, তখন এটা কিন্তু তেলে ভাজার যে একটা টেস্ট, সেই টেস্টটা আসতো না, পাঞ্চে হয়ে যেত অনেকটা, আর অনেক বেশি নরম হয়ে যেত, পানি পানি হয়ে যেত, সে আঠালো ভাবটা কিন্তু আসতো না। তাই লবণটা কিন্তু পেঁয়াজ দেওয়ার একটু পর ব্যবহার করবেন, রান্নাটা যখন মাঝামাঝি থাকবে ঠিক তখন। তো এটাকে এখন ভালো করে উপর নিচ করে বারবার নেড়েচেড়ে দিতে হবে, কোনো অবস্থায় পোড়া লাগানো যাবে না। আমরা জানি কোনো একটা খাবারে যখন পোড়া পোড়া ভাব চলে আসে তখন কিন্তু সেই খাবারের পুরো টেস্টটা স্পয়েল হয়ে যায়। এইটা কিন্তু খুব হেলদি একটা খাবার। আমরা তো লাউর খোসা সাধারণত ফেলেই দিই, তাই না? আর এই ভর্তাটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুব সফট হবে এটা। 15 মিনিট ভাজার পর যখন এই রকম খিচে আসবে সবজির খোসাগুলো এবং এর কালার চেঞ্জ হবে, তখন আমরা এতে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি ব্যবহার করলে যে কোনো ভর্তায় কিন্তু টেস্টটা খুব বেশি ভালো আসে। ধনেপাতাটা দেওয়ার পর আরও 5 মিনিট কুক করে নেব আমরা। পুরো খোসাটি ভাজতে আমাদের সময় লেগেছিল 20 মিনিটের মতো। হয়ে গেছে এটা। এখন এটাকে ঠান্ডা করে আমরা বাটতে চলে যাব। ঠান্ডা করে পেটে নিচ্ছি শিলপাটায়। আসলে এই ভর্তাটা যদি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান তাহলে কিন্তু এটার যে সফট টেক্সচার সেটা কিন্তু আসবে না, তাই শিলপাটাটা ব্যবহার করাটাই শ্রেয় বলে আমার কাছে মনে হয়। তারপরেও আপনাদের কাছে যদি খুব পাওয়ারফুল কোনো ব্লেন্ডার থেকে থাকে যেটা একদম মিহি টেক্সচারটা আনতে পারে তাহলে ভালো হয়। এটা যেহেতু একটু আঠালো টাইপের, পানি থাকবে না, একদম টান টান হয়ে গেছে, শুকনো কিন্তু এটা কিন্তু, তাই সহজেই সাধারণ ব্লেন্ডারগুলোতে ব্লেন্ড করা যাবে না।
তো ভর্তাটা লাস্ট প্রসেসে আর কোনো ঝামেলা নেই, যত ঝামেলা শুরুর দিকেই। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের ভর্তাটা কেমন হয়েছিল। এবং চিতই পিঠার সঙ্গে এই ভর্তাটা কিন্তু খেতে বেশ লাগে, আমরা বহুবার খেয়েছি। আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি আমার কাছে কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব মায়ের রান্নাঘরে আমি চ্যানেলে, এই চ্যানেলটির মাধ্যমে আমি আমার মায়ের সব রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যেতে যেতে পরিশেষে আপনাদেরকে সেই পুরনো মেসেজটা মনে করে দিতে চাই, বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন। আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।